16 বছরের একটা স্বপ্ন, ইউনূসের অ্যাকাউন্টে একটা টাকা এসেছে, আমি দেখাতে বলি এই ডকুমেন্টটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এই হচ্ছে সেই ডকুমেন্ট। দাদা, এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে এই বিষয়টা কি। আমি 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 এটা বলছি, তার আগে আমার পার্টিটা আমি ভুল না করে থাকলে সেই 16 বছর আগে তিনি নাগরিক শক্তি নামে একটা পার্টি গঠন করতে চেয়েছিলেন এই পশ্চিমাদের। এবং আরেকটা কথা আপনি বলেছিলেন যে তিনি হয়তো বা সবকিছু বুঝতে পারেননি মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বলেই সবচেয়ে বড় বাস তুলেছিলেন, যে তিনি বলেছিলেন যে এরা বাংলাদেশে একটা অংশ খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, সেন্ট মার্টিন দখল করতে চায়। এটা বলে নেওয়া ভালো যে সেন্ট মার্টিনে কিন্তু এখন আর মানুষ যেতে পারছে না, তার মানে সেন্ট মার্টিন, ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে বাংলাদেশের আরেকটা রাষ্ট্র করা, তিনটা ইস্যু। প্রধানমন্ত্রী যদি এগুলো জোরে না বলতেন, মিডিয়ার সামনে না বলতেন, আমরা তো অনেকে জানতেও পারতাম না। এখন মানুষ মিলাচ্ছে, আরে তাই তো সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছে, তারপর কুকি চিনদের তৎপরতা শুরু হয়েছে এবং পার্টির ব্যাপারটা আমরা জানি। এবার আসছে হচ্ছে যে ডকুমেন্টসটার কথা আমরা বলছি সেটাতে। আপনি যদি এই ডকুমেন্টসটার দিকে একটু তাকান তাহলে আপনি দেখবেন, এই দেখেন এখানে 17টা ট্রানজ্যাকশন আছে। এই 17 বছরের এখানে হ্যাঁ বিভিন্ন বছরে, পার্টিকুলারলি 2007, 8, 2006, 7, 8, 9, 10, 11 এই সময়টাতে, মানে 1/11 যেই সময়টাতে বাংলাদেশের রাজনীতিবিদদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন সাবেক বিরোধী দলীয় নেত্রী তাদেরকে গ্রেফতার করা হয়, খালেদা জিয়া গ্রেফতার করা হয়, পলিটিশিয়ানদের গ্রেফতার করা হয় এবং আর্মি টেক ওভার করে, পেছন থেকে চালায়। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তাদের গভর্নমেন্ট আসে। খেয়াল করে দেখেন এই 3টা বছরের ট্রানজ্যাকশন, তার আগে যে ট্রানজ্যাকশন হয়েছে হঠাৎ করে অনেকগুলো টাকা বেড়ে গেছে না? এখানে দেখা যাচ্ছে যে লাস্টের ইয়ারটাতে আমরা দেখছি 21 কোটি, তারপরে 15 কোটি আছে। আরেকটু যদি আমি জুম করা যদি একটু সম্ভব হয়, আমি প্রোডাকশন টিমকে বলবো একটু জুম করে দেখানোর জন্য এই যে 3টে বছর যেগুলো ইয়ালো মার্ক করা রয়েছে। রাইট। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই 3টা বছর যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পাই হঠাৎ করে টাকার ফ্লোটা বেড়ে গেছে। দেখা যাচ্ছে, দেখুন 15 কোটি 11,31,000, ওখানে হয়েছে 11 কোটি 83,000। আপনি আগের ট্রানজ্যাকশনগুলো দেখুন, ওইখানে 99 লাখ, 1 কোটি, 1 কোটি, আপনার 20 লক্ষ, 49 লক্ষ। আপনি শুধু আগের 1, 2, 3, 4, 5, 6, 7টা ট্রানজ্যাকশন দেখুন। সর্বোচ্চ দেখেন 19 লক্ষ 80,000 লাস্টেরটা, আর সর্বোচ্চ ছিল 1 কোটি। হঠাৎ করে আপনার 2006, 7, 7, 8, 8, 9 এই 3টা বছরে দেখুন 15 কোটি 11 লক্ষ, 11 কোটি 83 লক্ষ, 14,410, এরপরে 20 কোটি 15 লক্ষ, সবথেকে বেশি। এবং দেখুন এখানে ফরেন ট্রানজ্যাকশনটা দেখুন, হঠাৎ করে তার কাছে এত টাকা এলো কেন? এর কারণ হচ্ছে এই দল গঠনের জন্য। সে একটা বিশাল স্টেটমেন্টও লেখে, দল গঠন করবে, পরবর্তী সময় সে কিন্তু ফেইল করে। এই যে তার একটা দীর্ঘদিনের স্বপ্ন, এইটা কিন্তু সে বাস্তবায়ন করছিল আস্তে আস্তে পিছনে পেছনে। সে প্রথমে 2023 সালের 4ই অক্টোবর একটি ছাত্র সংগঠন গঠন করে। এটা সম্ভবত এটা নাম দিয়েছে ছাত্র শক্তি। এরা এই পার্টিটা গঠন করে এবং আমরা অনেকে এটা নোটিস করিনি, কারণ 5-6 জন মিলে এরা পার্টি বানিয়েছে। আমাদের মানে অ্যাটলিস্ট আমার কথা আমি বলতে পারি, আমি জানি না প্রধানমন্ত্রী কি রিপোর্ট পেয়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে আপনার নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, সেটা ভেঙে আরেকটা পার্টি হয়েছে। কিন্তু পরবর্তী সময় আমরা যখন এটা মেলানোর চেষ্টা করেছি, আমরা দেখেছি এই যে নাগরিক শক্তি পার্টিটা 16 বছর আগে করতে চেয়েছে, ওইটার নাম হচ্ছে নাগরিক ছাত্র শক্তি। তো নাগরিক ছাত্র শক্তি হচ্ছে নাগরিক শক্তির একটা কিন্তু ছাত্র সংগঠন। এখন তো আমরা দেখতেই পেয়েছি নাগরিক পার্টি, ওই নাগরিক কিন্তু ঠিক আছে। সো ওই যে তার একটা দীর্ঘ সময় ছিল যে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে সেই শখটা 16 বছর পর পূর্ণ করে নিল। কিন্তু বিষয় হচ্ছে পেছনে কি শুধুই জর্জ সোরস নাকি আরো কোনো পশ্চিমা শক্তির মাথা কাজ করছে? পশ্চিমা শক্তি ছাড়াও বাংলাদেশের জামাতে ইসলামী আছে, হিজবুত তাহরির একটা বড় ধরনের ফান্ডিং আছে, যেটা সম্ভবত গতকালকের একটা প্রোগ্রামও আমি বলে গেছি যে হিজবুত তাহরির একটা, আপনি হয়তো বা জেনে থাকবেন, আগামী 5-6 দিনের মধ্যে একটা বড় ধরনের মার্চ কিন্তু কল করেছে হিজবুত তাহরির, তারা নিষিদ্ধ সংগঠন। তাহলে আপনি বলুন তো যে একটা নিষিদ্ধ পার্টি বাংলাদেশে একটা বড় মিছিল ঘোষণা দিয়ে কখন করতে পারে? যখন তারা এই কিংস পার্টিকে বা সরকারকে বড় ধরনের কিছু দিয়ে তুষ্ট করতে পারে। সো তুষ্টির জায়গাটা কোথায়? মিষ্টি কথা, ক্ষমতা, নো, টাকা। এই পার্টিটা গঠনের পরপর যখন হিজবুত তাহরির বড় ধরনের একটা মার্চের ডাক দেয়, এটা কিন্তু সাধারণ ব্যাপার না।
ফলে আপনার যে প্রশ্নটা ছিল যে শুধু কি ফরেন অন্য কোনো কান্ট্রি, আমাদের কাছে এখন পর্যন্ত যেই তথ্যটা আছে সেটা হচ্ছে জর্জ সরোসের ওপেন ফাউন্ডেশন, ইউনুসের নিজের লগ্নিকৃত বিভিন্ন টাকা, এবং আরেকটা ব্যাপার আপনারা জেনে থাকবেন, সে কিন্তু ট্যাক্সের একটা বড় 2029 সাল পর্যন্ত তার যত কোম্পানি আছে তাদের সমস্ত আপনার কিন্তু ট্যাক্স মকুফ করে দিয়েছে। এবং তার নিজের যে 666 কোটি প্লাস টাকা, 666 কোটি টাকা মকুফ করা, এই টাকাগুলো সে কি করছে? এখানে বিনিয়োগ করছে। তার একটা লক্ষ্য হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া, নিজেই নিজের আপনার ইলেকশন করে নিজেই প্রধানমন্ত্রী হওয়া, এই ধরনের, এবং মৌলবাদকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আপনি শুনলে অবাক হবেন, হয়তো বা দেখেছেনও যে এই যে আয়নাঘর বলে যেই নাটকটা আমরা দেখেছি, সেখানে তার সাথে কিন্তু পরিদর্শন করতে গেছে কে? যেই 5-6 জন গেছে তার মধ্যে 4 জনই রাজাকারদের সন্তান। একজন হচ্ছে জেএমবির রাহাত নামে এক জঙ্গি, যে কিনা পুলিশকে হত্যা করতে, যে আপনার সে ছিনতাইকারী ছিল, ছিনতাইকারী থেকে জঙ্গি হয়েছে, জঙ্গি হামলার পর তাকে কিন্তু সিটিডিসি গ্রেফতার করেছিল। সেই লোকটাকে যখন এই সঙ্গে করে আয়নাঘর বলে যেটাকে আয়নাঘরে নিয়েছে, সামনে আনা হলো, Exactly. মানে সেটা যেটা তৈরি করা একটা ঘর, সেটা তো দেখে আমরা বুঝতেই পারছিলাম। এক্স্যাক্টলি, সেই তৈরি করা ঘরে সে নিয়ে এসেছে জঙ্গিকে, এবং সেই জঙ্গির কথা তো এখন সবাই বলছে, রাহাতের কথা সবাই বলছে, সারওয়ার রাহাত ছেলেটির নাম। সেই ছেলেটি একদম স্যুটটাই পরে ইউনুসের সাথে সাথে ছিল। ফলে এই যে মৌলবাদ, সন্ত্রাসবাদকে সে প্রমোট করছে, এবং সে সেদিনও বলছে যে 7 সিস্টার্সের সাথে সে ব্যবসা করবে, কারণ ভারতের সঙ্গে নয়, 7 sisters কি আলাদা রাষ্ট্র? তার মানে হচ্ছে ওই ইঙ্গিতটা দিচ্ছে যে ভারত আলাদা, 7 সিস্টার্স আলাদা। ফলে এগুলো কিন্তু এটা করে লাভ হবে না, কারণ ভারতের দিকে আঙুল তুললে ভারত যে ছেড়ে কথা বলে না, সেটা বোধহয় এতদিন বুঝে গিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং তার দলবল। কিন্তু প্রশ্নটা এখানে যে তাহলে কি মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আরো শক্ত করে জাকিয়ে বসতে চলেছেন এই পার্টি গঠনের মধ্যে দিয়ে? ইচ্ছে তো আছেই। আপনি নিশ্চয়ই এটাও শুনে থাকবেন, তারা স্থানীয় ইলেকশন করবার চেষ্টা করছে জাতীয় ইলেকশনের আগে, হুইচ ইজ ভেরি উইয়ার্ড এবং খুবই হাস্যকর। এবং বাংলাদেশের সংবিধানে কি সেরকম কিছু বলা আছে? বাংলাদেশের সংবিধানে তো এই ধরনের সরকারেরই অস্তিত্ব নাই। এই যে ওরা যে আছে, খুব সিম্পল, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো প্রভিশন নাই, নাম্বার 1। তারা প্রভিশন ছাড়াই তারা অবৈধভাবে এখানে আছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের যেই রায়টা 2011 সালে দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নেই, সেইটা কিন্তু রিভিউ পিটিশন করেছে, এখনো সেটা পেন্ডিং আছে। ফলে এটার ব্যাপারে ডিসিশন আসেনি। নিয়ম অনুযায়ী এখনো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম। কিন্তু একটা কথা তাহলে বলুন, সংবিধান অনুযায়ী তাহলে তো যদি সরকার না থাকে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করে সেনার হাতে ক্ষমতা যাওয়ার কথা। সেটা না করে রাতারাতি মোহাম্মদ ইউনুসকে তাহলে বসানো হলো কেন, যখন সংবিধানেই তার কোনো জায়গা থাকবে না? বাংলাদেশে কমপ্লিটলি এখন একটা অবৈধ শাসন চলছে, যেখানে ইমার্জেন্সি হওয়া উচিত, রাষ্ট্রপতির শাসন আসা উচিত। সেখানে রাষ্ট্রপতি কেন দিচ্ছেন না, সেনাবাহিনী কেন এই ব্যাপারে কথা বলছে না, বা যাদের শৌর্য বীর্য আছে অ্যাটলিস্ট কথা বলবার, তারা কেন বলছে না? কিন্তু ওয়াকারুজ্জামান তো বলছে তিনি তো হতাশ, ছেড়ে দিয়েছেন হাল, তো তার বক্তব্য থেকে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এখনো পর্যন্ত মানে 5ই আগস্টের পর থেকে যা করেছে সবকিছু কিন্তু অবৈধ।